হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের পর্ব। পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। লিসেনার্স, আপনাদের ঐকান্তিক সহায়তা ও আপনাদের সাপোর্টে লাইফ স্টোরি চ্যানেল এগিয়ে চলেছে তার ধারাবাহিক পর্বগুলোতে। শ্রোতারাই আমাদের চ্যানেলের প্রাণ। আপনাদের ঐকান্তিক আগ্রহে আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। লিসেনার্স, আমাদের ঘটনাগুলো প্রকৃতপক্ষে প্রচলিত ঘটনার বা প্রথাযুক্ত ঘটনার প্রথা বিরোধী অবস্থানগুলো নিয়ে কাজ করে। আমরা এমন কিছু ঘটনা উঠিয়ে আনার চেষ্টা করি যেগুলো আমাদের স্বাভাবিক চিন্তা চেতনাকে নাড়িয়ে দেয়। আজ ঠিক তেমনই একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকবেন আদনান হুজুর। তিনি একজন আলেম, একজন রাক্কি। আদনান হুজুর আমাদের ঘটনাগুলো শোনার পর আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি নিয়মিত আমাদেরকে ঘটনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ মাঝে মধ্যেই আদনান হুজুরকে আমরা পেয়ে যাব আমাদের ঘটনাবলীর মাধ্যমে। লিসেনার্স, আপনাদেরকে প্রশ্ন করতে চাই প্রথমেই, আসলে ব্ল্যাক আর্ট বলতে আপনারা কি বোঝেন? ব্ল্যাক ম্যাজিক বলতে আপনারা কি বোঝেন? আসলে ব্ল্যাক ম্যাজিক বলে কি কোনো কিছু হয়, নাকি এগুলো মানুষের নিছক কল্পনা? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাচ্ছি। আশা করি কমেন্ট সেকশনে আমরা আপনাদের জবাবগুলো পেয়ে যাব। প্রথমেই বলে রাখি, আমরা শুধু ঘটনার ধারা বিবরণী করি। ঘটনার সত্যতা মিথ্যা এগুলো যাচাই করা আমাদের কাজ নয়। আপনাদেরকে আনন্দ দেওয়া এবং কিছু সামাজিক অনুপপত্তিতে তার সমাধান, কিছু অধিদৈবিক অধিভৌতিক বিষয়গুলো দিয়ে এক ধরনের ভৌতিক আনন্দ দান, এটাই আমাদের উদ্দেশ্য। এর বাইরে গিয়ে আমরা কোনো বিষয়ে এক্সপার্ট নই, এক্সপার্ট ওপিনিয়ন দেওয়াও আমাদের কাজ নয়। সামাজিক অবক্ষয়গুলোর জন্য আপনারা সমাজবিজ্ঞানীদের কাছে যেতে পারেন। মানসিক যে ডাইলেমাগুলো আমরা উপস্থাপন করি সেগুলোর অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। অধিদৈবিক অধিভৌতিক বিষয়গুলো জানার জন্য আপনাদের স্বধর্মের যারা এক্সপার্ট আছেন তাদের কাছে যাওয়া উচিত। আমরা প্রকৃতপক্ষে ঘটনার বর্ণনা করেই ক্ষান্ত দেই, এরপর আমাদের আর দায়বদ্ধতা থাকে না। আদনান হুজুর আমাদেরকে যেটা বলছেন তার ধারা বিবরণীতেই আমরা কথা বলবো। তিনি বলছেন, আসসালামু আলাইকুম নীল ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি লিখছেন, আসলে ব্ল্যাক ম্যাজিক কী জিনিস? আমরা অনেক কিছু চিন্তা করি, তন্ত্র মন্ত্র সার এটা ওটা, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর ইতিহাস যদি খুলে দেখা হয় তাহলে প্রায় ব্ল্যাক ম্যাজিকের ইতিহাস প্রায় 4.5 থেকে 5,000 বছরের পুরাতন। প্রকৃতপক্ষে ডেভিলস অ্যান্ড ডিভাইনের মধ্যে যে যুদ্ধ চলমান, তারই এক পর্যায়ে মানুষকে তার সাথে আকৃষ্ট করার জন্যই এই ব্ল্যাক ম্যাজিক এর উৎপত্তি। প্রাচীন ব্যাবিলনে ব্ল্যাক ম্যাজিক উৎপত্তি লাভ করে এবং একটা সময় মিশর সহ পুরো মধ্যপ্রাচ্য, এবং আদনান হুজুর লিখছেন বর্তমান আধুনিক সভ্যতারও অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়ে থাকে। আমরা আধুনিক মানসিকতার জন্য সেই বিষয়গুলোকে ধরে রাখতে পারি না, অথবা আমাদেরকে একটা সাইকোলজিক্যাল ব্লাফ দেওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে ব্ল্যাক ম্যাজিক এক্সিস্ট করে। উদাহরণস্বরূপ তিনি কোরআনে বারবার সেহের কথাটার কথা এনেছেন। বাইবেলেও ব্ল্যাক আর্ট রয়েছে, তন্ত্র মন্ত্র সার রয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে।
সচরাচর আমরা কামরূপ কামাখ্যা সম্পর্কে তো জেনেই থাকব। তো যাই হোক, তিনি লিখছেন, মানুষের হিংসা, লোভ এবং অহংকার, এই তিনটি বিষয় মানুষকে কতখানি নীচহীন করে দিতে পারে তারই একটি ঘটনার অভিপ্রায়, ঘটনার প্রয়াস আজকের ঘটনা। ঘটনাটি একটি ত্রিমাত্রিক প্রেমকে কেন্দ্র করে। ঘটনাটার পুরো অংশ জুড়ে আছেন, যদিও তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন, সোহানা আপু, সোহানা আপুর বান্ধবী শায়লা এবং তমাল ভাই। আদনান হুজুর আমাদেরকে কনফার্ম করেছেন যে ঘটনার সত্যতা তিনি নিজেই যাচাই করেছেন এবং এই ঘটনার সাথে ওনারও একটা অংশগ্রহণ আছে অ্যাজ অ্যান এক্সপার্ট। ঘটনাটা গোপালগঞ্জের কাশিয়ানী অঞ্চলের। তিনি গ্রামের নাম উল্লেখ করেননি, তাহলে হয়তোবা অনেকেই বুঝে ফেলবে, বা যারা ঘটনা পাঠিয়েছেন বা যিনি ঘটনা, যার বিষয়ে ঘটনা বর্ণনা করা হচ্ছে, তার সামাজিক কোনো বিচ্যুতি ঘটতে পারে। তাই তিনি বাকি সব গোপন রেখেই ঘটনাটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তিনি লিখছেন, একটা মানুষের জীবনের ঘটনাগুলো সবসময় স্বাভাবিক জীবনধারায় চলে না। মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ নিজেই। মানুষ হিংসা, ক্রোধ, অহংকার, লোভের বশবর্তী হয়ে আর একজন মানুষের জন্য যে কত বড় ক্ষতির কারণ হতে পারে তার বর্ণনা এই ঘটনায় পাওয়া যাবে। গ্রামের একটি ছটফটে, চঞ্চল, প্রচণ্ড মেধাবী একটি মেয়ে সোহানা আপু। ঘটনাটা আজ থেকে প্রায় ৫-৭ বছর আগের। এসএসসি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর মেয়ে হওয়ার জন্য এলাকার বাইরে গিয়ে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়নি সোহানা আপুর। তিনি গোপালগঞ্জের একটি নামকরা সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন। সোহানা আপু চৌকস ছিলেন। শুধু পড়াশোনা নয়, এর বাইরেও সংস্কৃতি, বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক জায়গাও তার ছিল সরব অবস্থান। বিতর্ক, স্কাউট, এ সমস্ত জায়গায় তিনি এক অনন্য স্থান দখল করে রাখেন। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক আন্দোলন ও বিভিন্ন ধরনের সমাজ সচেতনতায় তাকে প্রথম সারিতে দেখা যায়। প্রথম বর্ষের পাঠ চোকানোর আগেই তিনি একটি সার্ভেতে জড়িয়ে পড়েন। তার সরব উপস্থিতি, স্পষ্টভাষিতা এবং আত্মবিশ্বাসী মনোভাব তাকে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। মানুষটি অত্যন্ত হাসি খুশি ছিলেন এবং খুব সহজে সবার সাথে মিশে যেতে পারতেন। সোহানা আপুর একটা বান্ধবী ছিল। সেই ছোট্টবেলা থেকে তারা গলায় গলায় একসাথে, প্রাইমারি স্কুল থেকে শুরু, তারপর হাই স্কুল, তারপর কলেজ, এরপর উচ্চশিক্ষার জন্য যখন গভর্নমেন্ট কলেজে যান তখন একই বিভাগে তারা ভর্তি হতে পারেননি। আমরা যে শায়লা আপুর কথা বলছি, তিনি ইতিহাস বিভাগের ছাত্রী ছিলেন। দুই বান্ধবী ছিল মানিকজোড়। একজনের সাথে আর একজনের গলায় গলায় প্রেম, গলায় গলায় সখ্যতা। ক্যাম্পাসের সবার চোখে মানিকজোড়। শায়লা আপুর ব্যক্তিক অবস্থানটা ছিল বেশ ইন্ট্রোভার্ট প্রকৃতির। কথা কম বলতেন, তবে তীক্ষ্ণ প্রখর বুদ্ধিমত্তা নিয়ে চলতেন। প্রচণ্ড চালাক মানুষ হিসেবে তার পরিচিতি ছিল।
আদনান হুজুর আমাদেরকে বলছেন যে শায়লা আপু পর্দার আড়ালে থেকে কাজ করতে পছন্দ করতেন, আর সোহানা আপু ফ্রন্টে কাজ করতে পছন্দ করতেন, সম্মুখে। বলতে গেলে তাদের মধ্যে সম্পর্কটা দেখে অনেকেরই মনোভাব এমন ছিল, সোহানা আপু একটি সাউন্ড বক্স এবং তার কারিগর হচ্ছে শায়লা আপু। তাদের কলেজ জীবন সুন্দরভাবে শুরু হয়, সুন্দরভাবে চলতে থাকে। শায়লা আপু জাস্ট তার ক্লাস এবং সোহানা আপুর সাথে সময় দেওয়ায় সন্তুষ্ট, কিন্তু সোহানা আপুর জনপ্রিয়তা ছিল পুরো ক্যাম্পাস ব্যাপী। একটা মিষ্টি মেয়ে পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়ায়, যে কোনো সমস্যা, যে কোনো উন্নয়ন, যে কোনো বিষয়ে তার সরব উপস্থিতি তাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। দ্বিতীয় বর্ষে ওঠার পর তার সামনে চলে আসে একটি সুবর্ণ সুযোগ। ইউএসএআইডির একটি সার্ভে টিম তাকে ডেকে নেয়। যেহেতু স্কাউটে ছিলেন, সহজেই তিনি এই প্রজেক্টের অংশ হয়ে যান এবং একজন মাঠ কর্মী হিসেবেই প্রজেক্টে যোগদান করেন। সোহানা আপু প্রচণ্ডভাবে চেষ্টা করেন শায়লা আপুকে এই প্রজেক্টে ইনক্লুড করার, কিন্তু সামহাউ অথরিটি শায়লা আপুকে সেই সুযোগটা দেয়নি। কিন্তু সোহানা আপু নাছোড়বান্দা, তিনি যেখানে যেখানে যান শায়লা আপুকে সাথে নিয়ে যান। ওনাদের এই প্রজেক্ট টিমের টিম লিডার ছিলেন তমাল ভাই। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করে তমাল ভাই ইউএসএআইডির বেশ বড় পর্যায়ে ছিলেন। রিসার্চের কিছু কাজ এবং কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রামের দায়িত্ব নিয়ে তিনি আসেন। সোহানা আপুদের মতো আরও প্রায় 30 থেকে 35টা টিম তিনি লিড করেন। তমাল ভাই তিনিও প্রাণ খোলা মানুষ ছিলেন। একজন যোগ্য নেতৃত্বের যতগুলো গুণাবলী আছে, প্রতিটি গুণাবলী তার ভিতর ছিল। তিনি যেমন স্পষ্টভাষী ছিলেন, কাজের ক্ষেত্রে তিনি যেমন কঠিন ছিলেন, প্রত্যেকের ব্যক্তিক সীমাবদ্ধতা সমাধানের ক্ষেত্রে তিনি তেমন উদার ছিলেন। অর্থাৎ একজন পারফেক্ট লিডার বলতে যেটা যা বোঝানো হয়। বেশ লম্বা সময় কাজের পর সোহানা আপুর পীড়াপিড়িতে একসময় শায়লা আপুকেও টিমে ইনক্লুড করা হয়। তাদের কাজ স্যানিটেশন, নারী ক্ষমতায়ন, নারী অধিকার, নারীদের লিগ্যাল এইড প্রদান, এই বিষয়গুলো নিয়ে একটা থরো ল্যান্ড সার্ভে করা। অর্থাৎ ডোর টু ডোর নারীদের কাছে গিয়ে তাদের অধিকার, তাদের কর্তব্য, তাদের অবস্থান, তাদের সীমাবদ্ধতা, এগুলো লিপিবদ্ধ করা, এগুলো ক্যাটাগরাইজ করা এবং একটা সময় এই বিষয়গুলোকে রিপোর্ট আকারে প্রকাশ করা। যথেষ্ট পরিশ্রমের কাজ, কিন্তু যেহেতু ওনারা রেগুলার স্টুডেন্ট ছিলেন এবং এটাকে ওনারা সাইড পেশা হিসেবে নিয়েছিলেন বা আনন্দ করেই নিয়েছিলেন, কাজে ওনাদের উৎসাহ উদ্দীপনার ঘাটতি ছিল না। শারীরিক পরিশ্রম, ওটা উত্তেজনা এবং আনন্দের ভিতর দিয়েই কেটে যেত। সময় খুব ভালো কাটছিল। যথাসময়ে প্রজেক্ট শেষ হয়, তমাল সাহেব ইউএসএআইডির মেইন অফিস আগারগাঁওয়ে ফিরে আসেন। যোগাযোগটা থেকে যায় দুই বান্ধবীর সাথেই। ফোনে মাঝে মধ্যে কথা হতো। কোনো কাজে তিনি যদি খুলনা বা ফরিদপুর গোপালগঞ্জের এদিকে যেতেন, তাদের দেখা হতো, কফি, চা, আড্ডা, এভাবেই সময় কাটছে। অর্থাৎ তাদের কানেকশনটা থেকে যায়। এরই ধারাবাহিকতায় আরও একটি বছর শেষ হয়ে গেল। ওনারা এখন 3য় বর্ষের ছাত্রী। পরিবার থেকে টুকটাক বিয়ে শাদির ব্যাপারে কথা হচ্ছে, কিন্তু
দুজনেরই সেদিকে থোড়াই কেয়ার। পড়াশুনো করছি, বিভিন্ন কাজ করছি। আপাতত বিয়েটা বাইরেই থাকুক। একটা বড় ক্যারিয়ার গড়ি, জীবনে প্রতিষ্ঠিত হই, তারপর না হয় দেখা যাবে। এরই মাঝে আরও একটি নতুন এবং বড় প্রজেক্ট নিয়ে তমাল ভাই চলে আসেন পিরোজপুর। তিনি তার ওই নতুন প্রজেক্টে, অর্থাৎ উপকূলবর্তী একটা প্রজেক্ট নিয়ে আসেন। ওই প্রজেক্টে খুব করে চান সোহানা আপু, শায়লা আপু তারা যেন তাকে অ্যাসিস্ট করে, টিম মেম্বার হিসেবে চান। কিন্তু রেগুলার ক্লাসের ফাঁকে এটা তাদের জন্য একটা অনেক বড় বিড়ম্বনার বিষয় হয়ে যায়। কিভাবে তারা এত বিষয়গুলোকে একসাথে মেইনটেইন করবেন। তারপরও তমাল ভাইয়ের ঐকান্তিক সহায়তায় এবং বিশেষ অনুগ্রহের কারণে তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করা হয়। সপ্তাহে 3 দিন তাদেরকে সময় দিতে হবে, যথাসময়ে গাড়িতে নিয়ে যাওয়া হবে, যথাসময়ে গাড়ি তাদেরকে কাশিয়ানি পৌঁছে দেবে। খুব ভালোভাবে তাদের 3য় বর্ষে ওঠার পরও কাজ জুটে যায় এবং তারা কাজে মশগুল হয়ে যায়। এক ধরনের নেশা কাজ করে। মানুষের প্যাশন বলতে একটি কথা আছে। কারো কাজের সাথে যদি তার প্যাশনের সামঞ্জস্যতা থাকে, তাহলে ওই কাজে তারা আনন্দ পায়। এবং তাদের দুজনের বিষয়টাও ছিল এমন। ইনকাম, বেতন, রেমুনারেশন কত হলো না হলো, কতদিনের প্রজেক্ট, এর থেকে বড় কথা সময়টাকে উপভোগ করা, নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ করা, মানুষের সমস্যাগুলোকে খুঁটে বেছে বের করা, সেগুলোকে রিসার্চের কঠিন জাতাকলে ফিসে তমাল ভাইয়ের মতো একজন এক্সপার্টের সহচর্যে থেকে মানুষের ভিতরের অবস্থানগুলো জানা, এটা তাদের জন্য একটি অ্যাডভেঞ্চার টাইপের ছিল। তমাল ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড রকম জ্বর, ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া নাকি ভাইরাস কেউ জানে না, প্রচণ্ড রকম জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। ওই যে বলে রেখেছি, সোহানা আপু ছিলেন সব কিছুতে প্রথমে। সোহানা আপু এক কথায় জোর করে তমাল ভাইকে তার বাসায় নিয়ে যান। পরিবার থেকে জানতো এমন একটা ছেলে সাথে প্রজেক্টে কাজ করে, এবং তমাল ভাইয়ের সুনামে তাদের বাসার সবার কাছে নামে অন্তত পরিচিত ছিল। তমাল ভাই নিমরাজি থাকা সত্ত্বেও তাকে জোর করে বাসায় নিয়ে আসা হয়, পর্যাপ্ত সেবা শুশ্রূষা করা হয়। 1 সপ্তাহ তমাল ভাই সোহানা আপুর বাসায় থাকেন। আশ্চর্য হওয়ার বিষয়টা হচ্ছে এমন, এই 1 সপ্তাহে একটি বারের জন্য শায়লা আপু তমাল ভাইকে দেখতে সোহানাদের বাসায় আসেননি। বিষয়টি সোহানা আপুর কাছে একটু খটোমটো লাগলেও তিনি ওগুলোকে আর পাত্তাই দেন না। মন খোলা মানুষ, বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কারো মানসিক এই ছোট ছোট বিষয়গুলো দেখার ফুসরত তার কোথায়। তমাল ভাই সেরে ওঠেন, কৃতজ্ঞতা জানিয়ে তিনি ফিরে যান তার কর্মস্থলে। আবার রুটিন মাফিক কাজ তাদের শুরু হয়ে যায়। কিন্তু এর মাঝে একটি জিনিসের হিসাবে গড়মিল থেকেই যায়। তমাল ভাই সোহানা আপুর প্রতি দুর্বল হয়ে পড়েন। ভদ্র এবং শিক্ষিত মানুষ, তাদের আবেগের প্রকাশগুলো হয় বেশ ধীরে ধীরে। হুট করেই সিদ্ধান্ত নেন না, কাউকে নিজের সিদ্ধান্ত চাপিয়েও দেওয়ার চেষ্টা করেন না। কর্মক্ষেত্রে দেখা গেল যে কোনো কিছুতে সোহানা আপুর আগে যতখানি প্রায়োরিটি ছিল, সেই প্রায়োরিটিটা আরও বেশি বেড়ে গেল।
ইন্ট্রোভার্ট শায়লা আপুর জন্য প্রায়োরিটির জায়গাটা একটু মনে হয় কম পড়েছিল। হঠাৎ করে অসুস্থতার অজুহাত নিয়ে শায়লা আপু কিছুদিন প্রজেক্টে যাওয়া বন্ধ করে দেন। বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন তমাল ভাই, সোহানা আপু। এক সপ্তাহ পর ঠিক তারা ফিরে আসেন। তাদের ৩ জনের টিম আবার কাজ শুরু করে। কিন্তু তমাল ভাইয়ের মাঝে কিছু অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। তমাল ভাই হঠাৎ অনেক কিছু ভুলে যান, আত্মভোলা হয়ে যান। তিনি কাজ ঠিকমতো করতে পারেন না। প্রাণ খোলা লিডারশিপ হঠাৎ করেই যেন ভয়ঙ্কর বাজে ব্যবহারে রূপান্তরিত হয়। কথায় কথায় তিনি ছটফট করেন এবং বিভিন্নভাবে তার টিম মেম্বারদেরকে গালিগালাজ শুরু করেন। বিষয়টি সোহানা আপু প্রথম দিকে ভালোভাবে নিলেও কিছুদিন পর ব্যক্তিগতভাবে কাছে ডেকে বলেন, তমাল ভাই, আপনার কি হয়েছে? কয়েকদিন ধরে দেখছি আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। আপনি খুব বাজে রকম আচরণ করছেন সবার সাথে। তমাল ভাই কিছু একটা বলতে গিয়েও লুকিয়ে বলল, ও কিছু না, তোমরা কাজ ঠিক মতো করো। অগত্যা সোহানা আপু কাজে ফিরে যান। তবে তিনি বুঝতে পারেন তমাল ভাইয়ের ভিতর কিছু একটা ঘটছে। পুরুষের ভালোবাসার সিগন্যালটা মেয়ে মানুষ সবচেয়ে ভালোভাবে পায়। আদনান ভাই লিখছেন, সোহানা আপু জানতেন তমাল ভাই তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। পৃথিবীতে পুরুষের চোখ বোঝার ক্ষমতা উপরওয়ালা নারীদেরকে একটু বেশিই দিয়েছেন। ভালোবাসার চোখ, লোভের চোখ, দুশ্চরিত্র চোখ, এই চোখগুলো নারীরা প্রথম দেখাই ধরে ফেলতে পারে, বুঝে উঠতে পারে। সোহানা আপুর ক্ষেত্র ব্যতিক্রম নয়। এবং স্বভাবতই লিসেনার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন, সোহানা আপুর এখানে দ্বিমত ছিল না। পরবর্তী কিছুদিনে আরও কিছু ঘটনা ঘটতে শুরু করলো। এবার পরিবর্তিত হতে থাকলো শায়লা আপুর অ্যাটিটিউড। শায়লা আপু তমাল ভাইয়ের খুব ক্লোজ হতে চান। তিনি একটা সময় খোলাখুলি তমাল ভাইকে তার মনের কথা জানিয়ে দেন, তিনি তাকে পছন্দ করেন, ভালোবাসেন। তমাল ভাইকে বারবার তার বাসায় দাওয়াত করেন। কিন্তু স্মার্ট মানুষ তমাল ভাই, তিনি বুঝতে পারেন ডাবল টাইমিংটা এক্ষেত্রে ভালো হবে না, বা তিনি যদি ভালো মনেও সেখানে যান, সেটা সোহানা ভালো চোখে দেখবে না। তিনি ভদ্রতার মাপকাঠি আর সরসতা মিশিয়ে শায়লা আপুকে অ্যাভয়েড করেই যান। তমাল ভাই থেকে পরবর্তীতে জানা যায় শায়লা আপু একরকম তাকে ব্ল্যাকমেইল করার শুরু করেন এবং একটা সময় তাকে অনৈতিক অফারও করে ফেলেন। তমাল ভাই সেই ফাঁদে পা দেননি। এদিকে সোহানা আপু আর তার কাজ এবং তমাল ভাইয়ের যত্নে দুটাতেই মশগুল। এর বাইরে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার বান্ধবীর উপর তার অগাধ বিশ্বাস। একদিন বাসা থেকে ফেরার সময় মাইক্রোবাসে বসে শায়লা আপু সোহানা আপুকে জিজ্ঞেস করেন, সোহানা, তমাল ভাইকে তোর কেমন লাগে? সোহানা আপু যেন যুগ যুগ ধরে
শায়লা আপুর কাছ দিয়ে এমন একটি প্রশ্নই আশা করে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্যের শিকে ছেড়ছিল না। চোখ বন্ধ করে সোহানা আপু বলে ফেলেন, আই এম ইন লাভ উইথ তমাল। শায়লা আপু তার ভাবলেশ বুঝতে না দিয়ে আবার জিজ্ঞেস করেন, কিরে কতদিন ধরে? সোহানা আপু বলেন, না আমি জানি উনি আমাকে পছন্দ করেন, আমিও ওনাকে পছন্দ করি, সেভাবেই চলাচল করি, কিন্তু ফরমালি কেউ কাউকে মনের কথা বলে হওয়া ওঠেনি। ওই দিন রাতের পর হঠাৎ শায়লা আপু ফোন দিয়ে দুইজনকে জানিয়ে দেন তিনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে কয়েকদিনের জন্য এলাকার বাইরে যাবেন। অগত্যা তাই 15-20 দিনের মতো তিনি এলাকার বাইরেই ছিলেন, প্রজেক্টে আসেননি। এদিকে প্রজেক্টের মাঝে সার্ভের মাঝে চলে যাওয়ার কারণে তমাল ভাই শায়লা আপুর উপর রেগে বম। ফোন দিয়ে অনেক উচ্চবাচ্য ব্যবহার করেন এবং তাকে প্রজেক্টে আর কখনো না আসার জন্য বলে দেন। শায়লা আপু যেন ঠান্ডা নীরবভাবে প্রতিটি কথা শুনলেন, প্রতিটি কথার কোনো কথার উত্তর করলেন না। বাইরে থেকে এলাকায় ফিরে আবার তিনি সোহানা আপুর উপর ভিত্তি করে আবার ওই প্রজেক্টে যান। যাওয়ার সময় তিনি এক প্যাকেট খুবই দামি মিষ্টি নিয়ে যান। তিনি নিজে সার্ভ করে তমাল ভাই এবং সোহানাকে মিষ্টি খাওয়ান যে তার এক খুব কাছের আত্মীয়ের বিয়ে হয়েছে। যাই হোক, রাগ চলে যাওয়ার কারণে তমাল ভাই সোহানা আপু দুইজনই যৎসামান্য মিষ্টি খেয়েছে, কিন্তু শায়লা আপুকে যখন আবার মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তিনি মিষ্টি খেতে অস্বীকৃতি জানান। তিনি বলেন তিনি মিষ্টি পছন্দ করেন না। সোহানা আপু চোখ বড় বড় করে বললেন, এই কবে থেকে তুই মিষ্টি পছন্দ করিস না? শায়লা আপু কেমন অ্যাভয়েড করে গেলেন ওনার স্বভাব সুলভভাবে, এখন ঠিক খেতে ইচ্ছা করছে না। পরে বাকি মিষ্টিগুলো কাদের খাওয়ানো হয় জানা নেই। ততদিনে সোহানা আপু এবং তমাল ভাইয়ের প্রেম অনেকখানি এগিয়েছে, হৃদয়ে লেনাদেনা হয়েছে। দুজন দুজনকে মনে প্রাণে একান্তে পাওয়ার আশা ও প্রত্যয় ব্যক্ত করেছেন। ভালোবাসার পরশ পেখম মেলে আকাশে উঠছে। হঠাৎ করে 3 থেকে 4 দিন পর সোহানা আপু হঠাৎ অসুস্থ, ভয়ঙ্কর রকম অসুস্থ। তিনি খেতে পারেন না, ঘুমাতে পারেন না, কোনো কাজ করতে পারেন না এবং ভয়ঙ্করভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইনফ্যাক্ট এমন একটা অবস্থা হয়ে যায় যে বিছানা থেকে নেমে ওয়াশরুম পর্যন্ত যাওয়ার জন্য তার অন্য কারো শরণাপন্ন হতে হয়। তমাল ভাই, শায়লা আপু বারবার সোহানা আপুকে দেখতে আসছেন। শায়লা আপুর চোখ মুখে যেন কষ্টের ছাপ। প্রিয় বান্ধবীর এমন পরিণতি তিনি যেন মেনে নিতেই পারছেন না। বড় বড় ডাক্তার দেখানোর সুপারিশ করছেন। সমস্ত জায়গা থেকে কোথায় কোন বড় ডাক্তার আছে তাদের খোঁজ তিনি এনে দিচ্ছেন। ইনফ্যাক্ট ডাক্তারের কাছে যখন যাচ্ছে তখনও সাথে সাথেই তিনি যাচ্ছেন, যেন অকৃত্রিম বন্ধুত্ব। লিসেনার্স, কিছুক্ষণ পর যেটা শুনবেন সেটা শোনার পর আপনাদেরই আক্কেল গুড়ুম হয়ে যাবে। এদিকে তমাল ভাই
শায়লা আপুর দিকে কিছুটা ঝুঁকে পড়েছে। কোন অনুভূতি থেকে তিনি শায়লা আপুকে সেই স্পেস দিচ্ছেন তিনি জানেন না। কিন্তু তারপরেও একসাথেই চলছেন, একসাথেই ফিরছেন। মনের অনেক গোপন কথা বলছেন। অনেক কিছু শেয়ার করছেন। হয়তোবা আরো অনেক বেশি কিছু যেটা এইখানে বলা যায় না। এদিকে সুহানা আপুর অবস্থা দিনকে দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। জম যেন কাড়াকাড়ি করছে সুহানা আপুকে নিয়ে। এই হসপিটাল তো ওই হসপিটাল, ওই হসপিটাল তো ওই হসপিটাল, এখানের স্পেশালাইজড তো ওখানের স্পেশালাইজড। গোপালগঞ্জ, খুলনা, ঢাকা, এহেন কোনো জায়গা নেই যেখানে তিনি চিকিৎসার জন্য না দৌড়িয়ে বেরিয়েছেন। মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি তার তেমন কোনো অসুস্থতা পাওয়া যায়নি। ভয়ঙ্কর পেট ব্যথাটার কারণ চিকিৎসা বিজ্ঞানও যেন অজানা। অনেক ওষুধ এসেছে, অনেক ওষুধ ব্যবহার করা হয়েছে, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছেন, ফলাফল শূন্য। একদিন ভালো থাকেন তো 4 দিনে একই অবস্থা। সুন্দর মিষ্টি মেয়েটি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, চেহারায় কালো বর্ণ ধারণ করতে থাকে। বিশেষত সবচেয়ে বড় বিষয়টা ছিল তার অসুস্থতার সাথে সাথে তার মুখাবয়বের আকার এবং কালার পরিবর্তন। উজ্জ্বল ফর্সা সোহানা আপু হঠাৎ করে মুখে যেন কালিমার কালি ছেয়ে যায়। বিশেষত কপালের উপরের অংশটা যেন কালি লিপে দেওয়া। বাবা মা পরিবারের প্রত্যেকের নজর শুধু ওই একটা জায়গায়, যেন সে বেঁচে থাকে। এদিকে তমাল ভাইয়ের যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটাও আবার দেখা দিল। তিনি আসলে কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না। তিনি তার কাজগুলোয় বারবার ফেইলার হচ্ছেন, কিন্তু শায়লার দিকে তিনি বেশ ঝুঁকে। একটা পর্যায়ে তমাল ভাই প্রজেক্ট অসম্পূর্ণ রেখেই ঢাকায় চলে যান। শায়লা আপু বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনোভাবেই শায়লা আপুর সাথে আর যোগাযোগ করতে রাজি হননি। সমস্যাটা সোহানা আপুর হয়ে যায়। শায়লা আপু কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল বা মাদার তেরেসার মতো সোহানা আপুর পাশে লেগেই আছে। প্রতিদিন সময় করে সন্ধ্যা থেকে বেশ কিছুক্ষণ, ছুটির দিনে অনেকটাক্ষণ তিনি সোহানা আপুর পাশেই থাকেন। সোহানা আপুর মামাবাড়ি থেকে নানু সম্বন্ধের একজন মুরব্বী তাদের বাসায় বেড়াতে আসেন। তিনি সোহানা আপুর অবস্থা পর্যবেক্ষণ করে তিনি বলেন তার বাবা মাকে, তোরা মেয়েটাকে এখনো হুজুরের কাছে নিসনি কেন? ওর শারীরিক কোনো সমস্যা নেই, ওকে হয়তো বা জিন ভূত বা এ ধরনের কোনো কিছুতে আক্রান্ত করেছে। সাথে সাথে শায়লা আপুর হাজারটা যুক্তি, এসব কি হয় নাকি? ভালো চিকিৎসা নিতে হবে, ভালো ডক্টর দেখাতে হবে, তাহলেই সেরে যাবে। কোনোভাবে কোনো হুজুর বা কবিরাজের কাছে নেওয়াটা তার কাছে যেন প্রচণ্ড রকম একটা খারাপ বিষয়। এদিকে না যাওয়াই ভালো। যাই হোক, একটা পর্যায়ে গভীর রাত পর্যন্ত আড্ডা হওয়ার পর কথা হয় আগামীকাল একজন ভালো আলেমের কাছে থেকে নিয়ে যাওয়া হবে। লিসেনার্স, আশ্চর্যের বিষয় হচ্ছে পরদিন সকালবেলা থেকে শায়লা আপু লাপাত্তা। লাপাত্তা ঠিক নয়, তিনি সকালে সোহানা আপুর কাছে এসে বলে যান, আমার কিছুদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে রে।
সোহানা আপু শুধু কাতর কণ্ঠে জিজ্ঞেস করেন, তমাল ভাই আমার কথা কিছু জিজ্ঞেস করে না? শায়লা আপু বলে ওঠে, না তোর কথা তেমন কিছু জিজ্ঞেস করে না। সোহানা আপুর বুকের ভিতর খচ করে ওঠে। একটা মানুষ এভাবেও পর হতে পারে? আমার আজ এত খারাপ সময়ে তার একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন হলো না, জাস্ট ভুলে গেল। যাই হোক, শায়লা আপু তড়িঘড়ি করে গোপালগঞ্জ ত্যাগ করেন। পরবর্তী দিন সোহানা আপুকে তার ভাই এবং বাবা একজন আলেমের কাছে নিয়ে যান। উনি মসজিদের একজন খতিব ছিলেন, মোটামুটি মানুষের টুকটাক সমস্যার সমাধান করতেন। তিনি সোহানা আপুকে দেখে সোহানা আপুকে বলেন, তোমার এই অবস্থা কতদিনের? সোহানা আপু জানান, প্রায় 3 মাস। উনি অনেকক্ষণ সময় নিয়ে উনি বলেন, আগামীকাল আবার আমার কাছে আসবেন। অগত্যা পরের দিন আবার সোহানা আপুকে তার কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, দেখেন আপনাদের মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। একটি কালো ছাগল ভোগ দিয়ে একটি পিশাচ জিনকে তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বান মারা হয়েছে। উনি হয়তো খুব বেশি দিন আর বেঁচে থাকবেন না, যদি যথাসময়ে বানের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো নষ্ট না করা যায়, এবং উনি অপারগতা প্রকাশ করেন যে এত বড় কাজ আমার দ্বারা সম্ভব হবে না। তখন তাকে যখন জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা কোথায় যাব, আমাদের কোনো একটা জায়গার ব্যবস্থা করেন। তখন ওই আলেম আমার পরিচিত ছিল এবং ওই আলেম আমার নাম্বারটি দিয়ে দেয়। ওনারা ওই দিনই বিকেলে আমার সাথে যোগাযোগ করেন। আমি ফরিদপুরের সদরপুর উপজেলায় একটা মাদ্রাসায় খতিব এবং একটা মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আছি, এবং একটা মসজিদের খতিব, এবং রাক্কি হিসেবে আমার বেশ ছোটোখাটো পরিচয় ছিল। আমি বেশ কিছু বিষয় আপনাদের কাছে প্রকাশ করলেও হয়তোবা আপনারা ভুল বুঝবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের বিশ্বাস অবিশ্বাসের বাইরেও আপনাদেরকে যে জিনিসটা বলবো, ইসলাম জিনে বিশ্বাস করে। মানুষের সাথে জিনের ইন্টারাকশন হয় এবং জিনের সাথে মানুষের কথা বলা এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো আলোচনা হতে পারে। যেমন খারাপ জিন আছে, তেমন ভালো জিনও আছে। আমি আমার ওস্তাদের মাধ্যমে এমন কিছু জিন আমার সাথেও পরিচয় আছে। তারা কেউ আমার ছাত্র, কেউ আমার বন্ধু, কেউ আমার মুরব্বী। ওনারা যথাসময়ে আমার কাছে চলে আসেন। চলে আসার পর আমি বিষয়গুলো জানার পর ওনাদেরকে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের বাসায় যাব। ওনারা আমার যাতায়াতের ব্যবস্থা করেন। আমি পরদিন ওনাদের বাসায় চলে যাই। আমি যখনই ওনার রুমে ঢুকতে যাব, তখনই আমি বুঝতে পারি এই রুমটা প্রচণ্ড রকমভাবে অপবিত্র। আমি রুম থেকে বাইরে বের হয়ে আসি। বাসার যারা মহিলা আছেন তাদেরকে অনুরোধ করি, আপনারা সোহানা আপুকে ভালো করে গোসল করিয়ে নিয়ে আসুন, এবং উনি যে রুমে থাকেন এই রুমটা ঝাড়মোছ এবং পানি দিয়ে পরিষ্কার করুন। পরিষ্কার করার পর আমি সাথে জমজমের পানি নিয়ে গিয়েছিলাম। আমি জমজমের পানি ছিটিয়ে রুমটাকে প্রথমে পবিত্র করি। কিন্তু আমি জানি
ব্ল্যাক ম্যাজিকের উপকরণে এই রুমের ভিতরই তখনও লুকানো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বলছে এই রুমের ভিতরে কিছু আছে, কিন্তু প্রকৃতপক্ষে শুধু রুমের ভিতর না, আমার অভিজ্ঞতা বলছে কমপক্ষে 3টি জায়গায় ব্ল্যাক ম্যাজিকের উপকরণ লুকানো আছে, এবং ওই ব্ল্যাক ম্যাজিকের উপকরণ পর্যন্ত পৌঁছাতে হলে যে জিনকে তার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে, যে খবিশ পিশাচকে তার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে, ওই পিশাচের সাথে যোগাযোগটা জরুরি। আমি কিছু বেসিক প্রোটেকশনের ব্যবস্থা করে ওই দিনের মতো চলে আসি, এবং আমি বলি আমি আগামী শনিবার মাগরিবে আপনাদের বাসায় এসে মাগরিবের নামাজ পড়ব এবং রাতে আপনাদের মেহমান হব। লিসেনার্স, আমি যখন রাতের বেলায় আমার পরিচিত জিনদেরকে ডাকি এবং তাদেরকে নাম ধাম ধরে ঘটনাগুলো বলি, তারা জানায় খুলনার এক কালী সাধকের মাধ্যমে শায়লা আপু সোহানা আপুকে বান মারেন। 6 মাস সময়, এই 6 মাসের ভিতর তাকে ভিতর থেকে শেষ করে ফেলা হবে, এবং 6 মাস পর সোহানাপুর মৃত্যুর মাধ্যমেই এই খবিশ জিনের মুক্তি হবে। অর্থাৎ ওই ভোগের মাধ্যমে এই 6 মাসের জন্য খবিশ জিনটিকে নিযুক্ত করা হয় সোহানাপুর শরীরের ভিতরের অর্গানগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। আমি আমার পরিচিত জিনগুলোর কাছে অনুরোধ করি তারা যেন এই খবিশ জিনের বংশ উৎপত্তি এবং অবস্থান আমাকে জানায়, এবং তার সাথে কিভাবে ইন্টারাকশন করা যায় তার ব্যবস্থা করে। আমার পরিচিত জনরা এসে আমাকে জানায় জিনটি তান্ত্রিকের হাতের পুতুল, তান্ত্রিকের কথায় বন্দী। আদনান হুজুর বলছেন, আদনান হুজুরকে ওনার জিনগুলো বলছে এই জিনটি খুব ভয়ঙ্করভাবে ওই তান্ত্রিকের হাতে বন্দী, তান্ত্রিকের বাইরে যাওয়ার তার সুযোগ খুবই কম। সো তারা তাদের অবস্থান থেকে তেমন কিছু করতে পারবে না। এর মাঝে মুরব্বী যে উস্তাদ আছেন, যাকে আমি উস্তাদ বলে জানি, তিনিও একজন আলেম জিন। তিনি আমাকে বললেন, আদনান, কোরআনের শক্তির উপর কোনো শক্তি পৃথিবীকে কি বর্তমান থাকে? আমি সহাস্যে বললাম, অবশ্যই না। তিনি আমাকে কিছু পর্যায়ে বললেন। তিনি বললেন, তুমি ওই বাসায় চলে যাও, ওই বাসায় গিয়ে তুমি খোঁজার চেষ্টা করো, যদি চোখের মতো চোখ থাকে তুমি কিছু পেয়ে যাবে। তুমি একটি উপাদান পাওয়ার সাথে সাথেই বাকি উপাদানগুলো তোমার কাছে চলে আসবে, এবং তুমি একটু উপাদান যখনই উদ্ধার করতে পারবে তখন ওই উপাদানের মাধ্যমে তুমি ওই জিনের কাছে পৌঁছাতে পারবে। মেয়েটার হাতে খুব বেশি সময় নেই এবং মেয়েটার শরীরের অবস্থা খুবই খারাপ। যথারীতি শনিবার মাগরিবের আগে আমি সোহানা আপুদের বাসায় গিয়ে পৌঁছলাম। আমি বাসায় উঠানে ঢোকার আগেই একটু অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। মনে হলো শত শত কাক যেন ওই বাসার টিনের চালের উপর লুটোপুটি খাচ্ছে। তাদের কা কা শব্দে মনে হচ্ছে যেন কোনো মৃত প্রাণীর পাশে কাক জড়ো হয়েছে। সিমটমগুলো আমার কাছে পরিচিত। এদিকে অনেক বছর বিচরণ করার কারণে এই বিষয়গুলো আমি ভালোভাবেই বুঝি। এই বিষয়গুলো যেহেতু আমি ভালোভাবে বুঝি, আমি বুঝতে পারি আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমি বুঝতে পারি
এখন যুদ্ধটা ত্রিমুখী। একদিকে জিন তার দলবলে, অন্যদিকে তান্ত্রিক তার ক্ষমতা প্রয়োগ শুরু করেছে, অন্যদিকে আমি বাসার ভিতর ঢোকার সাথে সাথে ঘরের ভিতর দিয়ে তীক্ষ্ণ চিৎকার শুরু হয়। সোহানাপু চিৎকার করে বলছেন, ও কেন ঘরে ঢুকেছে, ও কেন বাড়ি ঢুকবে, ও কে, ও খারাপ লোক, ওকে বের করে দাও। এর সাথে অশ্রাব্য ভাষায় গালাগালি। আমার কাছে এই বিষয়গুলো পরিচিত ছিল। আমি বাসায় ঢুকলাম, মেহমানখানার একটা কোণে আমি একটি জায়নামাজ পেতে বসে গেলাম এবং আমি যথাসময়ে ওই দিন নফল রোজা ছিলাম। আমি ইফতার করলাম, ইফতার করে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করার পর আমি খুঁজতে শুরু করলাম কোনো কুলো পাওয়া যায় কিনা। আমি রুমে গিয়ে খুব মনোযোগ দিয়ে অনুভব করার চেষ্টা করছি, ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগিয়ে তোলার চেষ্টা করছি এবং কোনো কিছুর অবস্থান বোঝার চেষ্টা করছি। কিছু যেন আমি পেয়ে যাচ্ছি কিন্তু ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে, কিছু পেয়ে যাচ্ছি আমি, ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে, আবার কিছু পেয়ে যাচ্ছি আমি, ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে। আমি যেন কিছু একটা মিস করে ফেলছি। অবশেষে আমি কোরআনের অনেকগুলো আয়াত তিলাওয়াত করতে শুরু করি। এদিকে সোহানাপুর চিৎকার চেঁচামেচিতে ঘর যেন পুরো নরক গুলজার। কোনো কিছুতেই তাকে শান্ত করে রাখতে পারছে না। আমি এক নাগাড়ে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে যাচ্ছি আর মনে প্রাণে ওই স্রষ্টা উপরওয়ালাকে ডেকে যাচ্ছি, তিনি যাতে আমার চোখের পর্দা উন্মুক্ত করে দেন এবং আমি যেন ওই লুকিয়ে রাখা গোপন জিনিস পর্যন্ত পৌঁছাতে পারি। আমি রুম সার্চ করতে শুরু করি, রুমের প্রতিটি কোণা, বই, খাতা, ওনার প্রতিটি কাপড়, প্রতিটি জায়গা। একটা পর্যায়ে ওনাকে খাট থেকে সরিয়ে নিতে বললাম। সোহানা আপুর তাতে মারাত্মক আপত্তি। যে মানুষটা জোরে কথা বলতে পারে না, অসুস্থতা, সেই মানুষটা পুরো দস্তুর শক্তিশালী সিংহ শাবকের মতো গর্জে উঠছে, তেড়ে ফুঁড়ে সব কিছু অ্যাভয়েড করতে চাইছে। আমি কি মনে করে হাত থেকে জমজমের পানিটি নিয়ে একটু দোয়া পড়ে তার শরীরে ছিটিয়ে দিলাম। হাত ছোড়াছুড়িটা বন্ধ হয়ে গেল, মুখটা বন্ধ হলো না। আমি খাটের প্রতিটি কোনায় কোনায় তল্লাশি করছি, বিছানা তল্লাশি করছি। হঠাৎ করে আমার মনে হলো আমার ভেতর থেকে যেন কেউ আমাকে বলে দিচ্ছে, ঠিক তোশকের যেই জায়গায় সোহানা আপু মাথা দিয়ে ঘুমান, ওই জায়গাটা দেখার জন্য। আমি বাসা থেকে একটা ব্লেড চেয়ে নিয়ে ওই জায়গাটা কেটে তোলার ভিতর হাত ঢুকিয়ে ছোট্ট একটা পুঁটলি বের করতে পারলাম। লিসেনার্স, পুঁটলিটা বের করার পর আমি পুঁটলিটা নিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসলাম, উঠানে দাঁড়ালাম, আলোর ব্যবস্থা করতে বললাম, খুললাম। সেখানে ছিল কিছু চুল, কিছু নখ, একটি ছবি, কিছু সিঁদুর, ছোট্ট একটা হাড়ের টুকরা, কোনো একটা পাখির ঠোঁট, অনেকগুলো সুতার গিঁট,
এবং মৃত কোনো একটা প্রাণীর ছোট্ট একটু চামড়া, আলামত বুঝতে আমার তেমন সমস্যা হলো না। আলামত আমি বুঝতে পারলাম। আমি দ্রুত সেগুলোকে পদ্ধতি অনুযায়ী নষ্ট করে ফেললাম। আমি সেখান থেকে একটা জিনিস, আমি আপনাদেরকে পুরো প্রসেস বলতে পারবো না। একটা জিনিস ধরে আমি তখন আমার আমলে ব্যস্ত হয়ে গেলাম। আমি নির্দিষ্ট জায়গায় বসে সোহানা আপুকে সামনে বসিয়ে আমল করতে থাকলাম। কিন্তু কোনোভাবেই আমি ওই জিনকে কাছে টানতে পারছি না। এমন পর্যায়ে আমি আমার ওস্তাদের শরণাপন্ন হলাম এবং তার কাছে সাহায্য চাইলাম। বেশ অনেকক্ষণ পর ওই জিনটির সাথে যোগাযোগ করতে পারলাম এবং জানলাম তারা ৭ জন আছে এবং তাদেরকে একটি কালো খাসি ভোগ দেওয়ার মাধ্যমে এবং তান্ত্রিককে অনেকগুলো টাকা দেওয়ার মাধ্যমে সোহানা আপুর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছিল কোনো কিছু একটা আমি মিস করে যাচ্ছি। এত সহজে কোনো জিনের শিকার করার কথা নয়। আমি আরেকটু চাপ দিতেই সে বলল, আমি যদি সব কিছু বলে দিই তাহলে তান্ত্রিক আমাকে মেরে ফেলবে। আমি সব কিছু বলতে পারবো না। আমি তারপর আরও দোয়া পড়া শুরু করি। সোহানা আপুর শরীরে আরও বেশি পরিমাণে জমজমের পানি ছেটাতে শুরু করি। একটা পর্যায়ে সে রাজি হয়। আমি সব বলছি। সে আমাদেরকে জানায়, প্রথমে তিনি তান্ত্রিকের মাধ্যমে চেষ্টা করেন তমাল ভাইয়ের আকর্ষণ তার দিকে ফেরানোর জন্য। আর এজন্য তিনি তমাল ভাইয়ের উপর কিছু ব্ল্যাক ম্যাজিকের ব্যবস্থা করেন, যার জন্য তমাল ভাই কিছুটা বিরক্ত, কিছুটা সমস্যা ফেস করলেও, তার আচরণের উপর একটি প্রভাব পড়লেও সোহানা থেকে শায়লার প্রতি তার আকর্ষণ যায়নি। সোহানার প্রতি তার সহানুভূতি থেকে গিয়েছে। একটা পর্যায়ে সোহানা আপুর ভালোবাসার কথা জানার পর শায়লা আপু তান্ত্রিকের আবার শরণাপন্ন হলে তান্ত্রিক তাকে জানায়, সোহানা বেঁচে থাকা অবস্থায় শায়লা কখনো তমালকে নিজের করে পাবে না। হিংসা, লোভ মানুষকে কতখানি নিচে নামাতে পারে। নিজের বাল্যকালের বান্ধবী, যার সাথে ছোটবেলা থেকে একটি একটি দিন করে অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত, যার সাথে হৃদয়ের প্রতিটি কথার যোগ ছিল, যে ছিল জীবনের অন্যতম সোহার, সে মানুষটাকে মৃত্যু বান মারতে শায়লার একবারও বুক কাঁপেনি। চড়া অঙ্কের টাকা দিয়ে এরপর কালো ছাগল বলি দিয়ে ওই কালী সাধক তান্ত্রিকের মাধ্যমে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয় সোহানা আপুকে। একই সাথে আবার চেষ্টা করা হয় তমাল ভাইকে শায়লা আপুর দিকে ফেরানোর। এবার কিছুটা সফল হলেও একটা সময় তমাল ভাই হয়তোবা অনেক কিছু বুঝতে পারে, তাই তিনি নিজের মতো করে শায়লার সোহবত ছেড়ে চলে যান। সবকিছু জানার পর মোটামুটি আমি তাকে বললাম যে, আমার জ্ঞান বলে আরও 2 জায়গায় তুই তাবিজ পুঁতেছিস, আরও 2 জায়গায় তুই ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র পুঁতেছিস, সেই জায়গাগুলো আমাকে বল।
এবার সে চরম অস্বীকৃতি জানায়, তান্ত্রিক তাকে মেরে ফেলবে। আমি অভয় দিয়ে আমি তাকে আরও জিনিস অবস্থান দেখিয়ে তাকে বলি, তাদের 7 জনকে সেভ করার দায়িত্ব আমার, তান্ত্রিকের হাত থেকে মুক্ত করার দায়িত্ব আমার, যদি সে আমাকে ওই ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো খুঁজে পেতে সাহায্য করে। লিসেনার্স, ওই বদজিনের মাধ্যমে জানতে পারি ব্ল্যাক ম্যাজিকের আরেকটা অংশ পোতা আছে শ্মশানের ঠিক যেখানে পোড়ানো হয় সেখানে, আর একটা অংশ লুকানো আছে একটি কবরের লাশের মাথার নিচে। অনেক কসরত করে, অনেক সাহস নিয়ে এবং আমার সহচারী জিনদের ঐকান্তিক সহায়তায় শ্মশান থেকে আমরা সেই ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো উদ্ধার করতে পারি এবং ধ্বংস করি। কিন্তু সমস্যা বেঁধে যায় মুসলিম গোরস্থানে গিয়ে একটি কবর খুঁড়ে সেই লাশের মাথার নিচ থেকে তাবিজগুলো উদ্ধার, ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জামগুলো উদ্ধার করা। লিসেনার্স, বুঝতেই পারছেন অনেক বড় চ্যালেঞ্জের কাজ। সমাজের মানুষ একটি কবর খোঁড়াখুড়ি যার অলরেডি দাফন হয়ে গিয়েছে সেটাকে ভালো চোখে দেখবে না। তারপরেও অনেকভাবে বলে কয়ে আমরা রাজি করাতে পারি। গভীর রাতে আমরা 2 জন গোরক্ষদক নিয়ে আমরা সেই কবরে যাই। কবরের অর্ধগলিত পচা লাশের মাথার নিচের ছোট্ট একটি গর্ত থেকে বাকি সরঞ্জামগুলো উদ্ধার করি। উদ্ধার করার পর ওগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। মোটামুটি ভোর রাতের দিকে আমরা যখন বাসায় ফিরে আসি তখন সোহানা আপু গভীর ঘুমে মগ্ন। পরদিন ফজরের পর কিছু আমল করার পর, ঝমঝমের পানি ছেটানোর পর সোহানা আপু প্রথমবার উঠে বসেন। তার শরীরটা অত্যন্ত দুর্বল থাকলেও তিনি জানান তার যে পেট ব্যথাটা ছিল সেটা আর করছে না। এরপর ওনাকে রুকিয়ার কিছু কার্যক্রম, কিছু আমল, কিছু পানি পড়া এবং তার নিজের কিছু আমল ও নসিয়া দেওয়ার পর আমি যখন বের হয়ে আসব তখন সোহানা আপু আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আমার এই খারাপ অবস্থার জন্য কি আমার বান্ধবী দায়ী? আমি হেসে দিলাম। আমি ওনাকে কিচ্ছু জানাইনি। আমি শুধু এতটুকু বললাম, আল্লাহ আপনাকে পরীক্ষার ভিতর দিয়ে নিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষা থেকে উদ্ধার করেছে। আল্লাহর কাছে শুকরিয়া করুন। কে দায়ী কে না দায়ী ওটা নিয়ে চিন্তা করবেন না। আমাকে অবাক করে দিয়ে সোহানা আপু বলেন, আমি অনেক আগ থেকেই বুঝতে পেরেছিলাম ও এমন কিছু একটা করছে। সোহানা আপু আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি তমাল ভাই সম্পর্কে কিছু বলতে পারেন? শায়লা কি তমাল ভাইয়েরও ক্ষতি করেছে? আমি তাকে বললাম, কিছু ক্ষতি তো ছিল, সেগুলো কেটে গেছে। এরপর আমি তার জন্য দোয়া করে তার বাসার সবার কাছ দিয়ে বিদায় নিয়ে চলে আসি।
তারপর কি অবস্থায় তারা কেমন আছেন আমি আর জানি না। বেসিক্যালি কোনো একটা জায়গায় কোনো কাজ করলে আমি চেষ্টা করি পরবর্তীতে সমাধানের পর তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখা। আমি চাই না কেউ সামনাসামনি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুক। আমি চলে আসি। আর এটি ছিল আমার লেখা ১ম ঘটনা। যদি দর্শকদের পছন্দ হয় তাহলে আমি আরও ঘটনা পাঠাবো। ব্যক্তিগতভাবে আদনান ভাই আপনার ঘটনাগুলো আমার ভীষণ ভালো লেগেছে এবং আমরা আশা করব আপনি আরও ঘটনা পাঠাবেন এবং লাইফ স্টোরি চ্যানেলের মাধ্যমে আমরা আপনার ঘটনাগুলোকে আরও প্রকাশ করব, প্রচার করব। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আদনান ভাইয়ের আজকের ঘটনাগুলো? সত্যি বলতে হিংসা মানুষকে কতখানি অধঃপতনের দিকে নিয়ে যায়, মানুষ কতখানি অধঃপতিত হতে পারে তার উজ্জ্বল এক দৃষ্টান্ত ছিল, অন্ধকার এক দৃষ্টান্ত ছিল আমাদের এই ঘটনা। আদনান ভাইয়ের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা ও শুভকামনা এবং দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। তো পরবর্তী ঘটনার জন্য আপনাদের অপেক্ষায় রেখে আপনাদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দূরে কাছে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।